বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম শেষ সূর্যাস্তের ৮ মিনিট। ঢাকার এক ব্যস্ত সকালে সূর্য তার স্বাভাবিক আলো ছড়াচ্ছে। রাস্তার ধুলো জমে থাকা গাছের পাতাগুলো যেন এতটুকু জীবনের জন্য কৃতজ্ঞ। কিন্তু আজকের সকালে বাতাসে কিছু অদ্ভুত পরিবর্তন লুকিয়ে আছে। রাতুল তার ছোট বাসার বারান্দায় দাঁড়িয়ে আছেন। চায়ের কাপ থেকে ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিশে যাচ্ছে। সারা রাতের রিপোর্টিংয়ের ক্লান্তি এখনও তার চোখে জাগরুক। তিনি ভাবছেন, কতগুলো খবর লিখে বিশ্বকে সচেতন করেছেন, কিন্তু আজ যেন সব খবর একটার পর একটা অর্থহীন মনে হচ্ছে। আজকের দিনটা কেমন যাবে কে জানে, নিজের মনেই বলল সে। হঠাৎ করে তার ছোট বোন মুন্নি ফোন দিয়ে চিৎকার করে উঠল, রাতুল ভাই, টিভিতে দেখাচ্ছে সূর্য নাকি আজ ধ্বংস হবে, আমরা সবাই শেষ হয়ে যাব। রাতুল প্রথমে কথাটি শুনে হেসে ফেলে, তুই আবার কোনো গুজব শুনে লাফাচ্ছিস? ছোটবেলা থেকেই তো এমনই। কিন্তু বোনের গলার কম্পন তাকে চিন্তিত করে তোলে। ফোন কেটে যাওয়ার পর সে মোবাইল ঘাঁটতে শুরু করে। টুইটারে একের পর এক খবর আসছে, যেখানে বিজ্ঞানীরা নিশ্চিত করছে সূর্য সুপারনোভা হবে। রাতুলের মনে ভয় যেন ধাক্কা মেরে ওঠে। এর মানে কি? পৃথিবীর শেষ? এটা কি সত্যি? তার সাংবাদিক মন তাকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে। এটা যদি সত্যি হয়, তবে আমার উচিত অফিসে গিয়ে খবর নিশ্চিত করা। মানুষকে জানাতে হবে। তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা দেয় সে। পথে সে দেখতে পায় রাস্তাগুলো একটু একটু করে বদলে যাচ্ছে। রাস্তার পাশের দোকানদাররা যেন নির্বাক দাঁড়িয়ে আছে, শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে। কফিশপের সামনে এক মা তার শিশুকে জড়িয়ে ধরে কাঁদছে। একটা রিকশাওয়ালা তার রিকশা ফেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তার মুখে এক চিলতে আতঙ্ক। মানুষ কি এটা বুঝতে পারছে? আর সত্যি যদি আমাদের হাতে মাত্র ৮ মিনিট থাকে, তবে কি করবে এই মানুষগুলো? রাতুলের মাথায় এই চিন্তাগুলো আঘাত করে। অফিসে পৌঁছে সে তার সহকর্মী রিয়াজকে প্রশ্ন করে, বলেন তো, এটা কতটা সত্যি? এসব গুজব হতে পারে না, তাই না? রিয়াজের চোখে ক্লান্তির সঙ্গে আতঙ্কের ছাপ স্পষ্ট। এটা গুজব না ভাই, বিজ্ঞানীরা নিশ্চিত করেছে সূর্য সুপারনোভা হবে। আমাদের হাতে মাত্র কয়েক মিনিট, কিছু করার নেই। এই কথাগুলো রাতুলকে ভেঙে দেয়। সে অফিসের জানালার কাছে গিয়ে আকাশের দিকে তাকায়। সেই একই সূর্য যা প্রতিদিন সকালে আলো দেয়, সেই একই সূর্য যা পৃথিবীর জীবন ধরে রেখেছে, আজ সেটা তাদের শেষ করবে। অফিস থেকে বেরিয়ে রাতুল যেন আর বাস্তবতার সঙ্গে সংযোগ রাখতে পারছে না। রাস্তার প্রতিটি কোণেই মানুষের আতঙ্ক, অসহায়ত্ব আর বিভ্রান্তি ফুটে উঠেছে। ঢাকার চিরচেনা ব্যস্ততা আজ এক অন্যরকম দৃশ্যে রূপ নিয়েছে। কেউ এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন আকাশের সেই লাল রং তাদের জীবনের গল্প লিখে দিয়েছে। আবার কেউ বা দিশাহীনভাবে ছোটাছুটি করছে, কিছু একটা করার ব্যর্থ চেষ্টা করছে। মনে হচ্ছে চারপাশে যত শব্দ ছিল, তা এখন এক মেঘলা নীরবতায় ঢাকা পড়ে গেছে। মানুষের চিৎকার, কান্নার শব্দ, মোবাইলের রিংটোন, সব মিলিয়েও কেমন যেন অস্পষ্ট লাগে। রাতুল তার গাড়িতে উঠে শহরের রাস্তাগুলো পাড়ি দিচ্ছে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায়, কিছু মানুষ রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয়জনদের ফোনে বিদায় জানাচ্ছে। এক শিশু তার বাবার হাত ধরে কাঁদছে। বাবা তাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু তার নিজের মুখেও ভয়ের ছাপ স্পষ্ট। একটু দূরে একজন বৃদ্ধা ফুটপাথে বসে মাটিতে নত হয়ে প্রার্থনা করছেন, তার চোখে এক ধরনের নিরাশ আশার আভা। রাতুল বুঝতে পারে, এই দৃশ্যগুলো তার মনের মধ্যে স্থায়ী হয়ে যাবে। প্রতিটি মুখ যেন জীবনের শেষ অধ্যায়ের সাক্ষী। কিন্তু তিনি নিজেও জানেন না এই মুহূর্তে তিনি কি করবেন। গাড়ির সিটে বসে তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমরা সবাই যদি জানি যে সময় শেষ, তবে কিভাবে এই কয়েকটি মুহূর্তকে অর্থপূর্ণ করব? ঠিক তখনই তার মোবাইলে একটি ফোন আসে। কলটি মুন্নির। তার কণ্ঠে আতঙ্ক এতটাই স্পষ্ট যে রাতুলের বুক ধক করে ওঠে। ভাইয়া, তুমি কই? বাড়ি আসো প্লিজ। আম্মু আব্বুর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করছি, কিন্তু লাইন ব্যস্ত। তুমি আমাদের কাছে থাকলে ভালো লাগতো।
মুন্নির কথাগুলো যেন রাতুলের ভিতরে কোথাও গভীরভাবে আঘাত করে। সে নিজেকে দোটানায় অনুভব করে। সাংবাদিক হিসেবে তার দায়িত্ব তাকে অফিসে থেকে খবর সংগ্রহ করতে বলে, কিন্তু ভাই হিসেবে, একজন পরিবারের সদস্য হিসেবে তার হৃদয় টেনে নিয়ে যেতে চায় বাড়ির দিকে। দীর্ঘ এক মুহূর্তের ভেবে রাতুল সিদ্ধান্ত নেয়, পরিবারই তার প্রথম এবং শেষ আশ্রয়। সে গাড়ির গতিবেগ বাড়িয়ে দেয়, কিন্তু তার মাথায় প্রশ্ন চলতেই থাকে, মানুষ কি সত্যিই এইভাবে অসহায় হয়ে সবকিছু শেষ হতে দেখবে? আমি কি পরিবারের সঙ্গে থেকে এই শেষ মুহূর্তের সান্ত্বনা পেতে পারব? এদিকে শহরের চারপাশে গুঞ্জন আরও বেড়ে যায়। রাস্তায় মানুষজনকে কেবল অসহায় লাগছে না, তারা নতুন করে বাঁচার পথ খুঁজতে চাচ্ছে। গাড়ির ইঞ্জিন বন্ধ করার পরও রাতে শুরু হওয়া ঝড়ের মতো কান্নার শব্দগুলো রাতুলের কানে আসছিল। কিন্তু মুহূর্তটি এতটাই অস্বাভাবিক যে সে তার গাড়ি কোথায় পার্ক করেছে তা পর্যন্ত ভুলে গিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডে সে বাড়ির দরজা ঠেলে ঢুকে যায়। ঘরের ভেতরের প্রথম দৃশ্যই ছিল মুন্নি। ছোট বোনটি দরজার সামনেই দাঁড়িয়েছিল, যেন তার ভাইয়ের উপস্থিতি তাকে শান্তি এনে দেবে। তুমি এসেছ বলে এক ঝটকায় ভাইয়ের গলায় জড়িয়ে ধরে কেঁদে ওঠে সে। তার চোখ লালচে, মুখ শুষ্ক, যেন আতঙ্কে দিন পার করেছে। রাতুল তার বোনকে এক হাতে ধরে শান্ত করার চেষ্টা করে। আমি আছি মুন্নি, কিছু হবে না, আমরা সবাই একসঙ্গে আছি, তাই না? কিন্তু তার নিজের কণ্ঠেও অনিশ্চয়তার ছাপ স্পষ্ট ছিল। ঘরের ভেতরে ঢুকে সে মায়ের সঙ্গে দেখা করে। মা রান্নাঘরের দিকে বসে আছেন, চোখ ফোলা, তবু মুখে এক ধরনের অনন্ত ধৈর্যের ছাপ। মা তাকে দেখে এক মুহূর্ত থমকে গেলেন, তারপর ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরলেন। মায়ের উষ্ণ আলিঙ্গনে রাতুল কিছুটা স্বস্তি পেলেও বুকের ভেতরের ভার লাঘব হয়নি। লেসি কোথায়, মা? রাতুল জিজ্ঞাসা করল। বড়বোন লেসি প্রতিদিনের মতোই তার স্বাভাবিক রুটিনে সকালে বেরিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে বাড়ি ফেরেনি। ওর সঙ্গে এখনো যোগাযোগ হয়নি। আমি জানি না কোথায় আছে, মায়ের গলায় ভয় স্পষ্ট। ঠিক তখনই দরজার বাইরে থেকে জোরে পা ফেলার শব্দ শোনা যায়। মুহূর্তেই দরজা খুলে বাড়িতে ঢোকে লেসি। তার শরীর ক্লান্ত, চুল এলোমেলো, মুখে কান্নার দাগ স্পষ্ট। মনে হচ্ছিল এক কঠিন যুদ্ধ করে ফিরেছে। আমি থাকতে পারলাম না, লেসি চিৎকার করে বলে ওঠে। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু যখন শুনলাম ওরা প্রাণীদের স্লিপ করাবে, লেসির কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। সে মার দিকে ছুটে যায় আর অঝরে কাঁদতে থাকে। রাতুল এবং মুন্নি তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লেসির কাঁদার ধ্বনি যেন ঘরের প্রতিটি কোণ ভরিয়ে দেয়। মুহূর্তটি কেবল তাদের নিজেদের নয়, পৃথিবীর প্রতিটি পরিবারের গল্পের মতো হয়ে উঠেছিল। এরপর সবাই একত্রে বসে, যেন এই কয়েক মিনিট তাদের একমাত্র সম্পদ। রাতুল তার মায়ের হাত ধরে বসে, আর মনে মনে ভাবছে, যদি এটাই আমাদের শেষ মুহূর্ত হয়, তবে এই মুহূর্তগুলোর চেয়ে আর কিছু মূল্যবান হতে পারে না। বাইরের আকাশ তখনও লালচে আভায় রঙিন, সূর্য যেন জীবনের শেষ বার্তাটি লিখে দিচ্ছে। ঘরের ভেতর মুন্নি মায়ের হাত শক্ত করে ধরে আছে, আর লেসি চুপচাপ বসে জানালার দিকে তাকিয়ে আছে। রাতুল এমন একটি নীরবতার মধ্যে ছিল, যা সবকিছুকে আরও ভারী করে তুলছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। সবাই চমকে উঠল। কে হতে পারে বলে মুন্নি দরজার দিকে ছুটে গেল। দরজা খুলতেই দেখা গেল মিসেস রহমান, তাদের প্রতিবেশী। তার মুখে এক ধরনের দৃঢ়তা আর হাতে একটি মোমবাতি। তার পিছনে একদল পরিচিত মুখ, তাদের মধ্যে কেউ কল্যাণ, স্থানীয় দোকানি, আর কেউ হাসি আক্তার, পাশের গলির কিশোরী। মিসেস রহমান দৃঢ় কণ্ঠে বললেন, আমরা সবাই নদীর ব্রিজে যাচ্ছি, একসঙ্গে শেষ মুহূর্তগুলো কাটাতে চাই। তোমরাও আমাদের সঙ্গে চলো। মায়ের চোখে জল জমে উঠল। তিনি কিছু না বলে মুন্নি আর লেসিকে ইশারা করলেন। আমাদের যেতে হবে, তিনি বললেন। শেষ মুহূর্তে একসঙ্গে থাকাই সবচেয়ে বড় সান্ত্বনা। রাতুল সামান্য দ্বিধায় পড়ে, কিন্তু মায়ের কথার ভার তাকে রাজি হতে বাধ্য করে। তারা চারজন হাঁটতে শুরু করে। রাস্তায় আরও মানুষ একত্রিত হচ্ছে, সবাই একসঙ্গে যাওয়ার চেষ্টা করছে। কারো হাতে মোমবাতি, কেউ ছোট ছোট ব্যাগ নিয়ে এসেছে, আর কেউ নির্লিপ্ত মুখে হেঁটে যাচ্ছে।
ব্রিজে পৌঁছে সবার জন্য একটি বড় বৃত্ত তৈরি হয়। চারপাশে মোমবাতির আলো জ্বলে ওঠে, আর সেই আলোতে সবার মুখে এক ধরনের নীরবতা, এক ধরনের স্বীকৃতি দেখা যায়। শিশুরা বাবা মায়ের কোল চেপে ধরে আছে। বৃদ্ধারা প্রার্থনার ভঙ্গিতে বসে পড়েছে। কিশোর কিশোরীদের মুখে হতবাক হয়ে যাওয়া জীবনের প্রতি প্রশ্ন। মুন্নি হাত বাড়িয়ে রাতুলের হাত ধরল। ভাইয়া, তুমি জানো, এটাই হয়তো আমাদের শেষ মুহূর্ত, কিন্তু আমরা যদি একসঙ্গে থাকি তাহলে এটা ততটা ভয়ঙ্কর হবে না। মায়ের পাশ থেকে লেসি বলল, মানুষের জীবনে সম্পর্কের চেয়ে বড় আর কিছু নেই। আর তা প্রমাণিত হল। ব্রিজের অন্য প্রান্ত থেকে কেউ সময় বলে ওঠে, আর মাত্র 1 মিনিট বাকি। আকাশের রং আরও লালচে হয়ে গেছে। নদীর জলে সেই লাল আলো প্রতিফলিত হয়ে যেন এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে। রাতুল জানে এই সৌন্দর্য, এই নীরবতা, সবকিছু শেষ হতে চলেছে। কিন্তু তার মনে হয় এই মুহূর্ত, এই একত্রতা, এই সম্পর্কগুলোই জীবনের আসল অর্থ। ব্রিজের চারপাশে নীরবতা যেন আরও গভীর হয়। মোমবাতিগুলোর আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, আর তাদের ফ্লিকারিং আলোতে মানুষের মুখে উদ্বেগ, বেদনা এবং পরিণতির এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠেছে। সময় যেন এ মুহূর্তে থেমে আছে, তবে ভিতরে ভিতরে প্রত্যেকেই জানে ঘড়ি তাদের বিরুদ্ধে চলছে। মুন্নি ধীরে ধীরে রাতুলের হাত চেপে ধরে। তার মুখে ভয় এবং বিস্ময়ের মিশ্রণ। ভাইয়া, সে ফিস করে বলে, কি মনে হয়, আমরা কি আর কখনো এসব আকাশ দেখব? রাতুল বোনের প্রশ্নে এক মুহূর্ত চুপ থাকে। তার নিজের মনেও কেবল একটা প্রশ্ন দোলা দেয়, এটাই কি সত্যিই শেষ? কিন্তু সে জানতে চায় না। আজ কেবল পরিবারের পাশে থাকা এবং যতটুকু সম্ভব শান্ত থাকা তার একমাত্র চেষ্টা। আকাশ তো আমাদের কাছে চিরকালই রয়ে যাবে, মুন্নি। আমরা যেন অন্তত এটুকু বিশ্বাস রাখতে পারি, সে বলে। দূর থেকে একজন মহিলা কাঁদতে কাঁদতে একজন বয়স্ক মানুষের কাঁধে মাথা রেখে দাঁড়িয়েছে। বাচ্চারা তাদের বাবা মার হাতে শক্তভাবে ধরে আছে। কেউ পাথরের মতো স্থির বসে আছে, আবার কেউ চুপচাপ চোখ মুছছে। ব্রিজে এই চুপচাপতা যেন তাদের একত্রিত করেছে, এমন কিছু যা ঢাকার মতো ব্যস্ত শহরের জন্য অদ্ভুত। মুন্নি হঠাৎ বলে, ভাইয়া, তোমার কি মনে হয়, এই কয়েক মিনিট যদি না হতো, তাহলে আমরা কি এভাবে একসঙ্গে থাকতাম? মায়ের কণ্ঠ নীরবতা ভেঙে দেয়। মানুষ প্রায়ই ভুলে যায় জীবনের আসল উদ্দেশ্য। তবে আজকের মতো মুহূর্ত আমাদের বুঝিয়ে দেয় যে আমরা আসলে সম্পর্ক আর সংযোগ দিয়ে গড়া। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। লেসি ধীরে ধীরে মাথা নাড়ে। মনে হয় একসঙ্গে থাকা এটাই জীবনের একমাত্র অর্থ। আজ আমরা সবাই এটা অনুভব করছি। ঘড়ির কাঁটায় সময় বলে ওঠে, আর মাত্র কয়েক সেকেন্ড। আকাশের রং আরও লালচে হয়ে যায়। নদীর উপর সেই লাল আলো প্রতিফলিত হয়ে আশ্চর্যজনক এক দৃশ্য তৈরি করে। এটা একই সাথে সুন্দর এবং গভীর বিষাদের। রাতুল জানে তার জীবনে এমন দৃশ্য আর হয়তো কখনো আসবে না, কিন্তু এটাই তার মনে গভীর কিছু প্রমাণ করে দেয়, প্রিয়জনদের সঙ্গে থাকাই জীবনের চূড়ান্ত পরিতৃপ্তি। সময় থমকে গেছে যেন। মোমবাতির ক্ষীণ আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর ব্রিজের চারপাশে এক ভয়াবহ নীরবতা ছড়িয়ে পড়েছে। কারো মুখে কোনো শব্দ নেই। আকাশের লালচেকমোলা আভা আরও গা হয়ে উঠছে। এটা একই সাথে শিহরণ জাগানো এবং হৃদয় বিদারক। রাতুল অনুভব করে তার মনের ভেতর এক অসম্ভব ভারী অনুভূতি। তার পাশে মুন্নি চুপচাপ বসে তার হাত শক্ত করে ধরে রেখেছে। আরেকদিকে মা মাটির দিকে তাকিয়ে যেন নিজের প্রার্থনার কোনো উত্তর খুঁজে ফিরছেন। লেসি চুপচাপ, তার চোখ আকাশের দিকে স্থির। দূর থেকে কেউ সময় বলে ওঠে, মাত্র 30 সেকেন্ড। এমন সময়ে ব্রিজের অপর প্রান্ত থেকে একটি তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে আসে। কেউ নিজেকে ধরে রাখতে পারেনি, হয়তো সেই কান্না তাদের সবার মনে পুঞ্জীভূত ভয়ের প্রতীক। রাতুলের ভেতরেও কান্না ফেটে পড়তে চায়, কিন্তু সে চুপচাপ বসে থাকে, বোনের হাতটি শক্ত করে ধরে। মুন্নি তার ভাইকে ফিস করে বলে, ভাইয়া, আমার মনে হয় আমি তোমাকে কখনো বলিনি, তুমি আমার সেরা বন্ধু। তুমি ছাড়া আমি কখনো এত সাহস পেতাম না। মুহূর্তের জন্য রাতুল কোনো শব্দ করতে পারে না। তারপর ধীরে ধীরে বলে, তুই যদি আমার বোন না হোস, তবে আমার জীবনটাই অপূর্ণ থেকে যেত।
তুই সবসময় আমার সাহস। মায়ের গলা শোনা যায়, ধীরে ধীরে বলছেন, আমরা বেঁচে থাকি একে অপরকে ভালোবেসে। আমাদের এই একত্রতার চেয়ে বড় আর কিছু নেই। আমরা ভালোবেসেছি, এবং তাই আজকের দিনটি অর্থপূর্ণ। 15 সেকেন্ড কারো কণ্ঠ আবার ভেঙে নীরবতা ভঙ্গ করে। এবার আকাশ যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে। লাল আলো নদীর জলে প্রতিফলিত হচ্ছে, আশ্চর্যজনক সৌন্দর্যের এক দৃশ্য তৈরি করছে। রাতুল নিজের শ্বাস টেনে নিতে চায়, কিন্তু শ্বাসের ভার মনে হয় যেন বুকে আটকে আছে। লেসি ফিস করে বলে, আমরা কি আসলেই শেষ মুহূর্তে আছি? এটাই কি পৃথিবীর বিদায়? রাতুল জানে উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই সে শুধু বনের দিকে তাকায়, আর তার চোখ বলে, তোমরা আমার সব। 5, 4, 3। সূর্যের আলোর একটি চমৎকার ঝলক। তারপর সমস্ত কিছু নীরব হয়ে যায়। আলো আর অন্ধকারের মাঝে, জীবনের শেষ মুহূর্তে, ভালোবাসা আর সংযোগই তাদের শেষ আশ্রয় হয়ে থাকে। সবকিছু যেন মুহূর্তের জন্য থেমে গেছে। আলো, শব্দ, চিৎকার, সবকিছুই নেই হয়ে গেছে এক নীরবতার চাদরে। কেউ আর কিছু বলতে পারছে না। ব্রিজের চারপাশে বসে থাকা মানুষগুলো তাদের চোখ ধীরে ধীরে খুলতে শুরু করে। কেউ দম নিয়ে ভাবে, আমি কি এখনো বেঁচে আছি? আর কেউ নিজের হাত পা নাড়িয়ে নিশ্চিত হতে চায় যে সে আসলেই জীবিত। রাতুল ধীরে ধীরে চোখ মেলে। তার প্রথম অনুভূতি যেন বাতাস ফুসফুসে ঢুকছে, তার শরীর এখনো জীবনের লক্ষণ বহন করছে। চারপাশে তাকিয়ে দেখে, সবাই অবাক হয়ে একে অপরের দিকে চেয়ে আছে। ব্রিজের উপর শিশুর কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ মাটির দিকে নত হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। মুন্নি প্রথমেই বলে ওঠে, ভাইয়া, আমরা কি বেঁচে আছি? এটা কিভাবে সম্ভব? তার কণ্ঠে বিস্ময় আর আনন্দের মিশ্রণ। রাতুল তাকে থামিয়ে দেয় না। তার নিজের মনেও এই প্রশ্ন জাগছে। হয়তো প্রকৃতি আমাদের জন্য একটা সুযোগ দিয়েছে। জানি না কিভাবে বা কেন, কিন্তু আমরা এখনো এখানে আছি। লেসি পাশে বসে ধীরে ধীরে বলে, গত কয়েক মিনিটে আমরা সবাই যা অনুভব করেছি, সেটাই হয়তো আমাদের জীবনের সেরা শিক্ষা। জীবনের মূল্য কি, সেটা হয়তো আমরা ভুলে গিয়েছিলাম। আর এই মুহূর্ত আমাদের সেটা মনে করিয়ে দিল। মিসেস রহমান উঠে দাঁড়ান। তার গলায় দৃঢ়তা। আমাদের সবার একসঙ্গে থেকে এই সুযোগকে কাজে লাগাতে হবে। এখন থেকে আমরা আমাদের জীবনকে নতুনভাবে তৈরি করব। আমরা যেন এই পৃথিবীর জন্য আরও ভালো কিছু রেখে যেতে পারি। চারপাশে একটা নতুন ধরনের উদ্দীপনা তৈরি হয়। যারা আগে ভয়ে মুখ বন্ধ করেছিল, তারা এবার ধীরে ধীরে নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। কেউ কেউ পাশের জনের হাত ধরে বলে, আমরা ঠিক আছি। আমরা এখনো এখানে আছি। রাতুল নদীর দিকে তাকায়। সেই পানি, যা কিছুক্ষণ আগে লালচে সূর্যের আলোয় আলোকিত ছিল, এখন নীলাভ আকাশের আলো স্বাভাবিক হয়ে উঠছে। তার মনে হয়, পৃথিবী তাদের জন্য আরও একটি অধ্যায় বাঁচিয়ে রেখেছে। মুন্নি হঠাৎ প্রশ্ন করে, ভাইয়া, এবার আমরা কি করব? রাতুল তার বোনের হাত চেপে ধরে হেসে বলে, যা করব, সেটা সবাই মিলে করব। আমরা বেঁচে আছি। এটা আমাদের কাছে একটা উপহার। চল এই পৃথিবীটাকে নতুন করে চিনে নেব। ব্রিজ থেকে ধীরে ধীরে সবাই নেমে আসছে। চারপাশে এখন আর সেই আতঙ্ক বা অস্থিরতা নেই। তার জায়গা নিয়েছে এক ধরনের আশ্চর্য নীরবতা। মানুষের মুখে প্রশান্তি, যেন তারা নতুন কিছু উপলব্ধি করেছে। আকাশের নীলাভ আভা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, আর নতুন দিনের আলোর প্রতীক্ষায় সবাই থমকে আছে। রাতুল নদীর ধারে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। গত কয়েক মিনিটে জীবনের এমন গভীর উপলব্ধি হয়েছিল, যা তার পুরো জীবন পাল্টে দিয়েছে। সে অনুভব করে, জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো হয়তো আমরা প্রায়ই ভুলে যাই। আজকের মুহূর্তগুলো তাকে সেই সত্যিটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মুন্নি তার ভাইয়ের পাশে এসে দাঁড়ায়। ভাইয়া, আমি মনে করি আমরা নতুন জীবন পেয়েছি। কি মনে হয়, এবার আমরা কি করব? রাতুল হেসে তার বোনের কাঁধে হাত রাখে। আমরা যা করব, সেটা আগের মতো হবে না। এবার থেকে আমরা জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্য দেব। আর আমরা শুধু নিজেদের জন্য নয়, সবার জন্য বাঁচব।
এদিকে মিসেস রহমান সবাইকে ডাকলেন। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। এই পৃথিবীকে নতুন করে সাজানোর জন্য আমাদের কি করা উচিত। তার কথার সঙ্গে সুর মিলিয়ে কেউ বলে উঠল, আমরা সবাই মিলে আমাদের সমাজকে আরও মানবিক করে তুলব। নতুন দিনের জন্য নতুন পথ খুঁজে নেব। ব্রিজের সবাই একত্রিত হয়ে আলোচনা শুরু করে। কেউ ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করছে, কেউ আবার প্রার্থনা করছে। রাতুল তাদের আলোচনা শুনতে থাকে। তার মনে হয় এই মুহূর্তে পৃথিবীর প্রতিটি মানুষ তার মতোই এক ধরনের নতুন প্রতিজ্ঞা করছে, নিজেদের পরিবর্তনের এবং পৃথিবীকে নতুনভাবে দেখার। গল্পের শেষ মুহূর্তে রাতুল আকাশের দিকে তাকায়। তার মনে হয় এই আলোর প্রতীক্ষা শুধু একটি নতুন দিনের সূচনা নয়, এটি তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। নতুন দিনের আলো ধীরে ধীরে সবকিছু উন্মোচন করছে। ব্রিজ থেকে মানুষজন ধীরে ধীরে যার যার পথে ফিরে যাচ্ছে। তবে আজকের এই হাঁটা কোনো সাধারণ চলাফেরা নয়। প্রত্যেকের হৃদয়ে যেন এক অদ্ভুত ভার, আবার একই সাথে নতুন আশা জমা পড়েছে। রাতুল ও তার পরিবার বাড়ির পথে হাঁটছে। মুন্নি রাস্তার পাশের একটি শুকনো গাছের দিকে আঙুল দেখিয়ে বলল, তুমি দেখছ, এখন মনে হচ্ছে গাছটাও নতুন করে বেঁচে উঠছে। আমরা কিভাবে এই নতুন জীবন শুরু করব? রাতুল তার বোনের সরল কিন্তু গভীর প্রশ্নের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। সে বুঝতে পারে এই নতুন জীবনে সবার একটা দায়িত্ব আছে। এমন সুযোগ কেউ আগে পায়নি, আর এটাই তাদের জীবনের নতুন অর্থ খুঁজে বের করার সময়। বাড়িতে পৌঁছে মা প্রথমেই চায়ের জন্য উঠলেন। এমন অস্থির সময় চায়ের প্রতি এই ছোট্ট শরণাপন্নতা যেন শান্তির প্রতীক হয়ে উঠেছে। সবাই ডাইনিং টেবিলে বসে। মোমবাতি এখনো জ্বলছে, যেন এটি আলো আঁধারের এক চিরন্তন বন্ধন। মা ধীরে ধীরে বলেন, আজ যা ঘটেছে তা হয়তো আমাদের সবার জন্যই একটা শিক্ষা। আমরা যা কিছু করেছি, যে ভুল করেছি, হয়তো প্রকৃতি আমাদের ক্ষমা করে নতুন করে শুরু করার সুযোগ দিয়েছে। এই পৃথিবী আমাদের কাছে শুধু টিকে থাকার স্থান নয়, এটি আমাদের ভবিষ্যতের স্বপ্ন গড়ার স্থান। লেসি মাথা নাড়ে। আমার মনে হয় আমরা এতদিন ধরে ভুল দিকেই এগিয়ে গিয়েছিলাম। আমাদের প্রয়োজন ছিল জীবনের প্রকৃত অর্থকে বুঝে নেওয়া। এটা শুধুমাত্র নিজেদের জন্য নয়, বরং সবকিছুর জন্য। মুন্নি উৎসাহিত হয়ে বলে ওঠে, তাহলে এবার কি আমরা সবকিছু নতুন করে শুরু করব? নতুন দৃষ্টিতে সবকিছু দেখব? রাতুল তার বোনের কাঁধে হাত রাখে। হ্যাঁ মুন্নি, এবার আমরা যা কিছু করব সেটা শুধুমাত্র নিজেদের জন্য নয়। আমরা আমাদের চারপাশকে নতুন করে সাজাব, মানুষ এবং প্রকৃতির প্রতি আরও যত্নবান হব। এবার আমাদের লক্ষ্য হবে এমন কিছু করা যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। টেবিলের চারদিকে সবাই একে অপরের দিকে তাকায়। তাদের চোখে ক্লান্তি থাকলেও আজ এক নতুন জেদ আর দৃঢ়তার প্রতিফলন দেখা যাচ্ছে। রাতুল অনুভব করে এটাই হয়তো সেই মুহূর্ত যা সত্যিকারের পরিবর্তন শুরু করতে পারে। আকাশের বাইরে থেকে একটা মৃদু বাতাসের ছোঁয়া আসে। চায়ের কাপ থেকে ধোঁয়া উপরে উঠে, আর সে জানে এই নীরবতা এক নতুন গল্পের শুরু। পরের দিন ভোরের আলো যেন এক নতুন বার্তা নিয়ে আসে। সূর্যের আলোকরশ্মি জানালা দিয়ে ঢুকতেই রাতুলের ঘুম ভাঙে। গতকালের অভিজ্ঞতা এখনো তার মনের গভীরে গেঁথে আছে। সে জানে আজকের দিনটি তাদের সবার জন্য এক নতুন পৃথিবীর সূচনা। বারান্দায় দাঁড়িয়ে রাতুল দেখতে পেল প্রতিবেশীরা নিজেদের কাজে মন দিতে শুরু করেছে। ছোটখাটো আলোচনা, কেউ দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছে, আবার কেউ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত। ঢাকার এই চিরচেনা পরিবেশের ভেতরেও এক অন্যরকম অনুভূতি কাজ করছে। মানুষের চোখে ভয়ের ছায়া নেই, বরং এক নতুন আশা। ঠিক তখনই মিসেস রহমান তাদের বাড়ির সামনে এসে ডাক দেন, রাতুল, বিকেলে আমরা সবাই ব্রিজে জমায়েত হব। আমাদের নিজেদের মতো করে নতুন পৃথিবীর জন্য পরিকল্পনা করতে হবে। তোমরা আসবে তো? রাতুল কিছুক্ষণ চুপ থেকে মিসেস ব্রায়ান্টের কথার গুরুত্ব অনুধাবন করে। অবশ্যই আসো, এটা আমাদের সবার দায়িত্ব। বিকেলে ব্রিজে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হয়। সবাই যেন একজোট হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করছে। কারো মুখে মানবতার নতুন গল্প, কেউ বলছে প্রকৃতির প্রতি তাদের করণীয় নিয়ে। মিসেস রহমান সভা শুরু করেন।
তিনি বলেন, আমরা সবাই যা পেরেছি তা অলৌকিক। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই। এই পৃথিবীকে আরও ভালো করার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কল্যাণ, স্থানীয় দোকানি প্রস্তাব করেন, আমাদের সমাজে আগে যে ভুলগুলো করতাম সেগুলো আর করব না। মানুষ, প্রকৃতি এবং আমাদের চারপাশের জীবনের প্রতি যত্নবান হব। মুন্নি বলে ওঠে, আমার মনে হয় আমাদের সবারই এমন কাজ করা উচিত যা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যদি আমরা প্রকৃতিকে ভালোবাসতে শিখি তবে আমরা আরও সুন্দর পৃথিবী তৈরি করতে পারব। রাতুল সবার কথা মন দিয়ে শোনে। তার নিজের ভেতরে এক নতুন শক্তি অনুভব হয়। সে নিজেকে প্রতিজ্ঞা করে যে এই নতুন পৃথিবীতে সে তার ভূমিকা রাখবে। ব্রিজের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, কিন্তু মানুষের মুখে আলোকিত স্বপ্নের প্রতিফলন স্পষ্ট। নতুন দিনের সূচনা হয়েছে। এক নতুন পৃথিবীর সম্ভাবনা তাদের সামনে উন্মুক্ত। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।